ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির অঙ্গনে ঘটে গেল এক অভাবনীয় ও নজিরবিহীন ঘটনা, যা কেবল একটি রাজনৈতিক জোটের ভাঙন নয়, বরং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে এক বিশাল ও সুদূরপ্রসারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের আলাপ আলোচনা, জল্পনা কল্পনা এবং পর্দার আড়ালে নানা নাটকীয়তার কবসান ঘটিয়ে অবশেষে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ একলা চলো নীতি গ্রহণ করে নির্বাচনী ময়দানে এককভাবে লড়াই করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে। শুক্রবার বিকেলের এই ঘোষণাটি কার্যত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের জন্য এক বিনা মেঘে বজ্রপাতের মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। কারণ তারা শেষ মুহূর্ত পর্যন্ত আশা করে আসছিল যে বৃহত্তম এই ইসলামী শক্তিটিকে হয়তো তারা নিজেদের ছাতার নিচে রাখতে সক্ষম হবে। কিন্তু বাস্তবতা হল, সারা দেশের মোট ২৬৮টি আসনে এখন হাতপাখা প্রতীকের প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা জামায়াতে ইসলামীর কপালে চিন্তার গভীর ভাঁজ এবং বড় রকমের রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের পরিবেশ ছিল অত্যন্ত থমথমে এবং টানটান উত্তেজনায় পরিপূর্ণ। সেখানেই আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য গাজী আতাউর রহমান অত্যন্ত দৃঢ় ও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে তারা আর কোনো জোটের অংশ নন এবং কারো ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে তারা রাজি নন। দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বা চরমোনাই পীরের সরাসরি নির্দেশনায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে জোটবদ্ধ রাজনীতির নামে ইনসাফহীনতা, বঞ্চনা এবং আদর্শ বিসর্জনের খেলায় তারা আর অংশগ্রহণ করবেন না। নির্বাচন কমিশন কর্তৃক যাচাই বাছাই শেষে দলের বৈধ ২৭০টি আসনের মধ্যে কৌশলগত কারণে মাত্র ২টি আসন বাদ দিয়ে অবশিষ্ট ২৬৮টি আসনেই এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত ইসলামপন্থী ভোটের রাজনীতিতে এক বিশাল ফাটল তৈরি হল, যার চড়া মূল্য হয়তো জামায়াতে ইসলামীকেই গুনতে হবে সবচেয়ে বেশি, কারণ একই ভোট ব্যাংকের ভাগাভাগিতে তাদের প্রার্থীরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। জোট থেকে বেরিয়ে আসার নেপথ্যে কারণ হিসাবে যে বিষয়গুলো সামনে এসেছে তা অত্যন্ত গুরুতর এবং রাজনীতিতে এর প্রভাব সুদূরপ্রসারী। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান অভিযোগের আঙুল সরাসরি জামায়াতে ইসলামীর আমিরের দিকে তুলেছেন এবং তাদের রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জোটের অন্যতম প্রধান শরিক এবং রাজপথের আন্দোলন সংগ্রামের সাথী ইসলামী আন্দোলনের সঙ্গে কোনো প্রকার আলোচনা বা ন্যূনতম পরামর্শ না করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচনী সমঝোতার আলাপ আলোচনা চালিয়েছেন। একটি জোটের প্রধান শরিক হিসেবে অন্য শরিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ধরনের গোপন তৎপরতা এবং একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ ইসলামী আন্দোলনের নীতি নির্ধারণী ফোরামের মধ্যে গভীর সন্দেহ ও অবিশ্বাসের বীজ বপন করেছে। তাদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি এই নির্বাচন একটি পাতানো খেলা হতে যাচ্ছে, যেখানে জনগণের ভোটের কোনো মূল্য নেই, বরং আগে থেকেই ফলাফল নির্ধারিত হয়ে আছে? তারা কি কেবল ক্ষমতার পালাবদলের পুতুল বা দাবার গুটি হিসেবে ব্যবহৃত হবেন, নাকি সত্যিকার অর্থেই জনগণের ভোটাধিকার ও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন? এই অবিশ্বাস, অস্বচ্ছতা এবং আস্থার চরম সংকটই শেষ পর্যন্ত এই জোট ভাঙার অন্যতম প্রধান অনুঘটক হিসাবে কাজ করেছে। তবে জোট ভাঙার পেছনে কেবল নির্বাচনী কৌশল বা আসন ভাগাভাগির দর কষাকষি একমাত্র কারণ নয়, বরং এর গভীরে রয়েছে তীব্র আদর্শিক দ্বন্দ্ব এবং ধর্মীয় বিশ্বাসের মৌলিক পার্থক্য। রাজনীতি বিশ্লেষক এবং দলের ভেতরের খবর যারা রাখেন, তাদের মতে ইসলামী আন্দোলন মনে প্রাণে বিশ্বাস করে যে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়া আইনের পূর্ণাঙ্গ ও আপোষহীন বাস্তবায়নে মোটেও আন্তরিক নয়। সংবাদ সম্মেলনে হয়তো সরাসরি কঠোর ভাষা ব্যবহার করা হয়নি, কিন্তু দলের নীতি নির্ধারণী পর্যায়ের ঘরোয়া আলোচনায় বারংবার উঠে এসেছে যে জামায়াতে ইসলামীর ওপর ইসলামী আইনের বিষয়ে পূর্ণ আস্থা বা ভরসা রাখতে পারছে না চরমোনাই পীরের অনুসারীরা। তাদের অভিযোগ, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক বা পশ্চিমা ধাঁচের রাজনীতির সঙ্গে তাল মেলাতে গিয়ে এবং আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা পেতে গিয়ে ইসলামের মূল আদর্শ ও শরিয়া ভিত্তিক রাষ্ট্র বা খেলাফত প্রতিষ্ঠার মৌলিক দাবি থেকে অনেকটাই সরে এসেছে। ইসলামী আন্দোলন মনে করে, যারা আল্লাহ দেওয়া বিধান বা শরিয়া আইনের ওপর শতভাগ অবিচল থাকতে পারে না এবং ক্ষমতার লোভে বিভিন্ন সময় নীতি পরিবর্তন করে, তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামের প্রকৃত বিজয় তো আসবেই না, বরং আদর্শিক বিচ্যুতি ঘটবে, যা তাদের দলের কর্মীদের ঈমানি চেতনার পরিপন্থী। এই নীতিগত এবং আদর্শিক অবস্থান থেকেই তারা জামায়াতের সঙ্গ ত্যাগ করার কঠিন কিন্তু অনিবার্য সিদ্ধান্তটি নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে শাসন পদ্ধতি নির্ধারণী গণভোটকে কেন্দ্র করে যে 11 দলীয় নির্বাচনী ঐক্য গড়ে উঠেছিল, তার ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে পতিত হয়েছে।
শুরুতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8টি ধর্মভিত্তিক দল পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি ও গণভোটের দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করেছিল, যা ইসলামপন্থী জনমনে ব্যাপক আশার সঞ্চার করেছিল। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং এবি পার্টির মতো দলগুলোর অন্তর্ভুক্তি নিয়ে জোটের ভেতরে নানামুখী অস্বস্তির দানা বাঁধতে থাকে। বিশেষ করে এনসিপির অন্তর্ভুক্তি নিয়ে ইসলামী আন্দোলনের ঘোর আপত্তি ও নীতিগত অবস্থান ছিল, কিন্তু জামায়াতে ইসলামী সেই আপত্তিতে বিন্দুমাত্র কর্ণপাত না করে জোটের পরিধি বাড়ানোর দিকেই মনোযোগ দিয়েছিল। নীতিহীনভাবে কেবল জোট খালি করার এবং সংখ্যা বাড়ানোর এই কৌশলকে ইসলামী আন্দোলন সহজভাবে নিতে পারেনি, যা দুই দলের দূরত্বকে যোজন যোজন বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের ঘণ্টা বাজিয়ে দেয়। গত 2 সপ্তাহ ধরে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক এবং দর কষাকষি হলেও কোনো সম্মানজনক সমাধান আসেনি। ইসলামী আন্দোলনের দাবি ছিল তাদের সাংগঠনিক শক্তি, জনসমর্থন এবং বিগত নির্বাচনগুলোর ফলাফল বিবেচনায় অন্তত 150 আসন তাদের ছেড়ে দিতে হবে, যা তাদের ন্যায্য পাওনা। কিন্তু জামায়াতে ইসলামী বা জোটের অন্য শরিকরা এত বিপুল সংখ্যক আসন ছাড়তে নারাজ ছিল এবং তারা ইসলামী আন্দোলনকে অবমূল্যায়ন করার চেষ্টা করেছে। বৃহস্পতিবার রাতে যখন জামায়াতের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আসন বণ্টনের তালিকা ঘোষণা করেন, তখন দেখা যায় ইসলামী আন্দোলনের জন্য কোনো আসন চূড়ান্ত করা হয়নি, বরং তাদের জন্য মাত্র 47টি আসন ঝুলিয়ে রাখা হয়েছে, যা ছিল দলটির জন্য অপমানজনক। জামায়াত শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিল যে হয়তো চাপের মুখে বা ক্ষমতার প্রলোভনে ইসলামী আন্দোলনকে মানানো যাবে, কিন্তু শুক্রবারের সংবাদ সম্মেলন সেই আশার কফিনের শেষ পেরেক ঠুকে যায় এবং প্রমাণ করে যে ইসলামী আন্দোলন আপোষের রাজনীতিতে বিশ্বাসী নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই একক নির্বাচনের সিদ্ধান্ত ভোটের মাঠে এক নতুন এবং জটিল সমীকরণ তৈরি করেছে, যা কোনো কোনো দলের জন্য অশনি সংকেত। বিশেষ করে যেসব নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দলের ভোট ব্যাংক একই এবং যেখানে ধর্মপ্রাণ মানুষের ভোটই জয় পরাজয়ের মূল নিয়ামক, সেসব আসনে ভোট ভাগাভাগির কারণে জামায়াত প্রার্থীদের বিজয়ের পথে বড় রকমের বাধা সৃষ্টি হবে। রাজনীতির বোদ্ধারা মনে করছেন প্রতিটি আসনে যদি ইসলামী আন্দোলন 5 থেকে 10,000 বা তার বেশি ভোট কাটে, তবে তা জামায়াতের প্রার্থীদের পরাজয় নিশ্চিত করতে পারে। ইসলামী আন্দোলনের নেতারা অবশ্য মনে করছেন তাদের এই একক এবং আপোষহীন অবস্থান সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও বহুগুণ বাড়াবে এবং তারা প্রমাণ করতে পারবেন যে তারা ক্ষমতার লোভে আদর্শ বিসর্জন দেন না। অন্যদিকে জামায়াতে ইসলামীর জন্য এটি একটি বড় রাজনৈতিক পরাজয় ও কৌশলগত ব্যর্থতা, কারণ তারা সৎ ইসলামী শক্তিকে এক ছাতার নিচে আনার যে পরিকল্পনা করেছিল তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখন 268 আসনে হাতপাখার প্রার্থীরা জামায়াতের প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বী এবং মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালে অবাক হওয়ার কিছু নেই। রাজনীতির এই ভাঙা গড়ার খেলায় শেষ পর্যন্ত কে লাভবান হবে বা কার ক্ষতি হবে তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত যে জামায়াতে ইসলামীর কপালে বড় রকমের দুশ্চিন্তা আর দুঃখের কালো মেঘ জমা হয়েছে, যা তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার পথে এক বিশাল অন্তরায়। ভোটের মাঠে এই বিভক্তি ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে বাড়তি সুবিধা দেবে নাকি ইসলামী আন্দোলন একক শক্তি হিসাবে নিজেদের উত্থান ঘটাবে, সেটাই এখন দেখার বিষয়। দেশের রাজনীতির এই সব জটিল অলিগলি, গোপন সমীকরণ এবং আসন্ন নির্বাচনের প্রতিটি মুহূর্তের শ্বাসরুদ্ধকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, কারণ সত্য সংবাদ, গভীর বিশ্লেষণ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আছি সর্বদা আপনার পাশে এবং আপনাদের সঠিক তথ্য জানানোর প্রত্যয়ে অবিচল।